আচ্ছা, একটু ভাবুন তো, আমাদের সবার চেনা পৃথিবীর ছবিটা ঠিক কেমন? হুম মানে নিশ্চিতভাবেই চোখের সামনে একটা আয়তাকার মানচিত্র ভেসে উঠছে, তাই না? একদম। স্কুলের ক্লাসরুমের দেয়াল থেকে শুরু করে হ্যাঁ, বা এখনকার গুগল ম্যাপ, সবখানেই তো ওই একই ছবি। এটাই যেন আমাদের কাছে পৃথিবীর প্রতিচ্ছবি। আর এখানেই কিন্তু আসল মজাটা। যদি বলি এই যে ম্যাপটা আমরা প্রায় ধ্রুব সত্য বলে ধরে নিয়েছি, এটা আসলে মারাত্মক রকমের ভুল। ভুল? শুধু তাই নয়, পৃথিবীতে যত রকমের 2D বা সমতল মানচিত্র আছে তার কোনোটি 100% সঠিক নয়। প্রতিটি কোনো না কোনোভাবে বাস্তবকে বিকৃত করে। চলুন, আজ তাহলে এই রহস্যের পর্দাটাই সরানো যাক। কেন আমাদের চেনা পৃথিবীর ছবিটা আসলে এমন? এর পেছনের গুণিতটা কি? আর ইতিহাসই বা কি বলছে? হ্যাঁ, আর কোন মানচিত্র ঠিক কিসের জন্য ভালো? আজকের এই আলোচনায় আমাদের মিশন হল মানচিত্রের পেছনের এই গাণিতিক সীমাবদ্ধতা আর ঐতিহাসিক আপোষের গল্পটা উন্মোচন করা। আচ্ছা, আলোচনার শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। এটাকে কি আসলেই ভুল বলা ঠিক? দেখুন, ভুল না বলে এটাকে একটা মৌলিক গাণিতিক সীমাবদ্ধতা বলাই ভালো। গাণিতিক সীমাবদ্ধতা? হ্যাঁ, বিষয়টা খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝা সম্ভব। ধরুন, আপনার হাতে একটা কমলা লেবু আছে। এখন সেটার খোসা ছাড়িয়ে কি কোনোভাবে ছেঁড়া বা কোচকানো ছাড়া একটা সমান কাগজের মতো সমতল করা যাবে? না, তা তো কোনোভাবেই সম্ভব না। চেষ্টা করলেই তো খোসাটা মাঝখান থেকে ফেটে যাবে, নয়তো ধারগুলো কুঁচকে যাবে। একদম ঠিক। একটা অখণ্ড সমতল পৃষ্ঠ কিছুতেই বানানো যাবে না। আর এই সমস্যাটাই হলো মানচিত্র তৈরির মূল চ্যালেঞ্জ। তার মানে একটা গোল জিনিসকে জোর করে সমতল করতে গেলেই সমস্যাটা হয়। ঠিক। আর এটা শুধু কোনো ধারণা নয়, এর পেছনে কঠিন গণিত আছে। 1828 সালে কিংবদন্তি গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস, ও, গাউস! হ্যাঁ, উনি তার থিওরামা অ্যাগ্রেজিয়াম বা রিমার্কেবল থিওরামের মাধ্যমে প্রমাণ করে দেখান যে কোনো বাঁকানো বা গোলাকার পৃষ্ঠকে, মানে তার ভেতরের জ্যামিতি নষ্ট না করে সমতল পৃষ্ঠে রূপান্তর করা অসম্ভব। তার মানে কিছু না কিছু আপোষ করতেই হবে। করতেই হবে, হয় আকার বদলাবে, নয়তো আকৃতি কিংবা দূরত্ব কিছু একটা বিকৃত হবেই। তাহলে আমাদের সবচেয়ে পরিচিত যে মানচিত্র, মার্কাটার প্রজেকশন, সেই আপোষটা ঠিক কিভাবে করে? মানে ওটা তৈরির পদ্ধতিটা কি? এখানে একটা চমৎকার দৃশ্য কল্পনা করা যেতে পারে। ভাবুন, একটা স্বচ্ছ গ্লোবকে একটা সিলিন্ডার বা চোঙা আকৃতির কাগজ দিয়ে মুড়ে ফেলা হয়েছে। আচ্ছা। আর কাগজটা গ্লোবটাকে স্পর্শ করে আছে ঠিক তার মাঝ বরাবর, মানে বিষুবরেখা বা নিরক্ষরেখা বরাবর। বেশ, কল্পনা করতে পারছি। একটা গ্লোবকে একটা লম্বা কাগজ দিয়ে পেঁচিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, এখন কল্পনা করুন ওই গ্লোবের ঠিক কেন্দ্রে একটা আলোর বাল্ব জ্বালানো হলো। হ্যাঁ। সেই আলো যখন চারদিকে ছড়িয়ে পড়ছে, তখন গ্লোবের মহাদেশ আর দেশগুলোর ছায়া গিয়ে পড়ছে ওই কাগজের ওপর। এরপর কাগজটা খুলে সমতল করলেই যে মানচিত্রটা পাওয়া যায় সেটাই হলো মার্কাটার প্রজেকশন। ও, তার মানে বিষুবরেখার কাছে দেশগুলোর ছায়া প্রায় নিখুঁতভাবে পড়বে। একদম নিখুঁত। কারণ কাগজটা ঠিক সেখানেই পৃথিবীকে ছুঁয়ে আছে। কিন্তু মেরুর দিকে, ও আচ্ছা, এবার ধরতে পারছি। মেরুর দিকে তো কাগজ আর গ্লোবের পৃষ্ঠের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ঠিক ধরেছেন। আর দূরত্ব বাড়ার সাথে সাথে ছায়াটাও অস্বাভাবিকভাবে লম্বা আর বড় হতে শুরু করে। এর ফলে বিষুবরেখা থেকে দেশগুলো যত উত্তরে বা দক্ষিণে যাবে তাদের আকারও তত বিকৃত হতে থাকবে। আর এই বিকৃতির সবচেয়ে বড় উদাহরণ তো গ্রিনল্যান্ড আর আফ্রিকার তুলনাটা। মার্কেটার ম্যাপে গ্রিনল্যান্ডকে দেখতে আফ্রিকা প্রায় সমান লাগে, যা একটা চরম বিভ্রান্তি। চরম বিভ্রান্তি বললেও কম বলা হয়। বাস্তবে আফ্রিকা মহাদেশ গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় 14.5 গুণ বড়। 14.5 গুণ ভাবা যায়? হ্যাঁ, 14.5 গুণ। শুধু তাই নয়, এই ম্যাপে আলাস্কাকে ব্রাজিলের চেয়ে বড় দেখায়, যদিও ব্রাজিল আসলে আলাস্কার চেয়ে 5-এরও বেশি বড়। কি আশ্চর্য! স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোকে ভারতের চেয়ে বড় মনে হয়, অথচ ভারত তাদের প্রায় 3 গুণ বড়। এটা আমাদের মনে বিশ্ব সম্পর্কে একটা সম্পূর্ণ ভুল ধারণা তৈরি করে। তার মানে মেরুর কাছাকাছি দেশগুলো আসলে একটা অপটিক্যাল ইলুশনের শিকার। যেমন কিছু আয়নার সামনে দাঁড়ালে আমাদের লম্বা বা বেটে দেখায়, অনেকটা তেমন। ঠিক। অ্যান্টার্কটিকার ক্ষেত্রেও তো একই ঘটনা ঘটে, তাই না? ম্যাপের নিচে পুরোটা জুড়ে একটা বিশাল সাদা মহাদেশ দেখানো হয়। একদম। এর কারণটাও ওই একই জ্যামিতিক সীমাবদ্ধতা। একটা গ্লোবে দ্রাঘিমা রেখাগুলো, মানে উত্তর থেকে দক্ষিণে আঁকা লম্বা লাইনগুলো, দুটো মেরুতেই একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। হ্যাঁ, ঠিক।
কিন্তু মার্কেটারের আয়তাকার ম্যাপে তো সমান্তরাল রেখাকে সমান্তরালই রাখতে হয়। তাই যে দ্রাঘিমা রেখাগুলো মেরুতে মিলিত হওয়ার কথা সেগুলোকে জোর করে পুরো ম্যাপ জুড়ে সমান্তরালভাবে ছড়িয়ে দেওয়া হয়। আর এর ফলেই মেরু অঞ্চলটা হ্যাঁ, মেরু অঞ্চল যেমন অ্যান্টার্কটিকা তার আসল আকারের চেয়ে বহুগুণ বড় আর চ্যাপ্টা দেখায়। বেশ, তাহলে এখানে একটা বড় প্রশ্ন চলে আসে। এত মারাত্মক আর স্পষ্ট বিকৃতি থাকা সত্ত্বেও কেন এই মানচিত্রটি শত শত বছর ধরে এত জনপ্রিয়? কেন আজকের দিনেও গুগল ম্যাপের মতো প্ল্যাটফর্ম প্রাথমিকভাবে এটাই ব্যবহার করে? নিশ্চয়ই এর কোনো বড় সুবিধা আছে। অবশ্যই আছে, আর সেই কারণটা ঐতিহাসিক এবং অত্যন্ত ব্যবহারিক। 1559 সালে জেরার্ডাস মার্কেটার যখন এই ম্যাপ তৈরি করেন তখন সেটা ছিল নাবিকদের জন্য এক যুগান্তকারী আবিষ্কার। নাবিকদের জন্য? হ্যাঁ, এর সবচেয়ে বড় সুবিধা হল দিক নির্দেশনা। কিন্তু এক মিনিট, আপনি তো বললেন দূরত্ব আর আকার দুটোই বিকৃত হয়। তাহলে দিক নির্দেশনা সঠিক থাকে কিভাবে? চমৎকার প্রশ্ন। এখানেই মার্কেটার ম্যাপের জাদুকরী বৈশিষ্ট্যটা লুকিয়ে আছে। এই ম্যাপে যে কোনো দুটো জায়গার মধ্যে যদি একটা সরল রেখা টানা হয় তাহলে সেই রেখাটা একটা স্থির কম্পাস বিয়ারিং বা দিক নির্দেশ করে। একে বলা হয় রাম্ব লাইন। এর মানে হলো নাবিকদের বারবার দিক পরিবর্তন করতে হতো না। ও আচ্ছা। তারা কম্পাসে একটা নির্দিষ্ট কোণ ঠিক করে সেই অনুযায়ী জাহাজ চালালেই দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ধরে এগিয়ে যেতে পারত এবং ঠিকই গন্তব্যে পৌঁছাতে পারত। তার মানে পথটা হয়তো সবচেয়ে ছোট দূরত্বের হতো না, কিন্তু পথ ভুল হওয়ার ঝুঁকি প্রায় থাকতই না। একদম। সেই সময়ের বিবেচনায় এটা তো বিশাল ব্যাপার। যখন অজানা সমুদ্রে পাড়ি দেওয়ার সময় একটু ভুল দিকে গেলেই সব শেষ হয়ে যেতে পারত। ঠিক তাই। সেই সময়ে জাহাজের জন্য সবচেয়ে ছোট পথ খুঁজে বের করার চেয়ে সঠিক পথে থাকাটা অনেক বেশি জরুরি ছিল। ঠিক। এছাড়া আরও দুটো কারণ আছে। এক, মার্কেটের ম্যাপে দেশগুলোর আয়তন মারাত্মক ভুল হলেও তাদের আকৃতি মানে শেপ স্থানীয়ভাবে প্রায় অবিকৃত থাকে। আর দুই, উত্তর উপরে দক্ষিণ নিচে এই সরল গ্রিড সিস্টেমটা আমাদের বুঝতে এবং ব্যবহার করতে খুব সুবিধা হয়। এই সব মিলিয়েই তাহলে এর জনপ্রিয়তা আজও টিকে আছে। আধুনিক সময়ে এসে পৃথিবীতে আরও নানান রকমের ম্যাপ সৃষ্টি হয়েছে, সেগুলো দিয়ে অনেক রকমের কাজ সম্পাদন করা হয়। যদি সেগুলো সম্পর্কে আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। আমি পরবর্তী ভিডিও সেগুলো নিয়ে প্রস্তুত করার চেষ্টা করব। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন।